নতুন লোক বর্তমানে নিতে চায় না ভাই, অনেক ঝামেলা আছে। যেহেতু বর্তমানে সমহারে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে গার্মেন্টসে, সমহারে ছেলে মেয়ে, তারা চাইবে যে ছেলেরা যাতে না ঢুকতে পারে। এই জন্য তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদেরকে করবে। কি কি প্রশ্ন করতে পারে আজকের টপিকটা কিন্তু সেটার উপরে। তারা প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন সেকশনে কাজ করতে চান বা কিসে চাকরি করতে চান। আপনি অনায়াসে বলে দিলেন যে আমি কোয়ালিটিতে চাকরি করতে চাই। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি আগে চাকরি করছেন। আপনি বলবেন যে হ্যাঁ, আপনি বলবেন যে আমি করছি। না বলবেন না, না বললে কিন্তু তখনই বাদ। তখন আপনাকে জিজ্ঞেস করবে না, আপনি বলবেন আমি করছি, কিন্তু আপনি তো করেন না, আপনি জানেন। কিন্তু আজকে যে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা প্র্যাকটিস করবেন বাসায় কয়েকবার যখন প্র্যাকটিস করবেন আপনার মেমোরির ভিতরে সবকিছু ঢুকে যাবে ভাই। যা যা প্রশ্ন করবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আপনি বলবেন সরাসরি স্ট্রেটলি করবেন যে আমি চাকরি করছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বেকার জীবন একটা অভিশপ্ত জীবন আমাদের প্রত্যেকের জন্য। আপনারা যারা বেকার আছেন, চাকরি খুঁজতেছেন, ঢাকা শহরে আসছেন বা আসবেন ভাবছেন কি চাকরি করবেন, আপনারা বেকার আছেন, ঘরে বসে আছেন। অনেকে আছে একদম নতুন, কোনোদিন কাজ করে নাই, আবার অনেকে আছেন পুরাতন, কাজ করছেন, এখন আর কোনো কাজ পাচ্ছেন না। অনেকে আছেন পড়াশোনা করেছেন, এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করেছেন, অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, তারপরেও বেকার আছেন, কোনো প্রকার চাকরি পাচ্ছেন না। অনেকে আছেন পড়াশোনা করেন নাই, তারাও চাকরি পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা তাদের জন্য। আমি বিশ্বাস করি, আমি ভরসা রাখি আল্লাহর উপর, যদি আপনারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, না টেনে, ভিডিওতে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো যদি আপনারা মেনে চলেন এবং মেনে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিলাম, আপনাদের ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। আপনারা যারা বেকার আছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ছেলে হোক বা মেয়ে হোক, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটার প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা টপিকটা হচ্ছে গার্মেন্টসে কোয়ালিটিতে চাকরি নেওয়া। অনেকে আছে আমরা কোয়ালিটিতে চাকরি নেওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায় বর্তমান সময়ে। আসলে যে ইয়েটা আছে, চাকরিটা পাওয়াটা কিন্তু একটা সোনার হরিণের মতো। বর্তমান সময়ে চাকরি পাওয়াটা সোনার হরিণের মতো। আর অনেকে বলতেছেন যে ভাইয়া আমি অনার্স মাস্টার্স পাস করছি, আমি কি গার্মেন্টসে চাকরি করব? ভাই, আপনার মতো অনার্স মাস্টার্স অ্যাভেলেবেল গার্মেন্টসে ঘোরাফেরা করতেছে, কাজ হয় না, কাজ হবে না। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে, আলোচনা করা হবে, সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম, আপনাদের চাকরি হয়ে যাবে, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তো যাই হোক, প্রথম আলোচনা হচ্ছে গার্মেন্টসে কোয়ালিটি চাকরির ইন্টারভিউ। আপনারা জানেন বর্তমান সময়ে গার্মেন্টসের যে বর্তমান একটা পরিস্থিতি খুবই ভয়াবহ। এখানে হাজার হাজার লোক গার্মেন্টসের গেটে আসে চাকরির জন্য, কিন্তু চাকরি হয় না, চাকরি তারা পাচ্ছে না। কি কারণ সেটা আলোচনা করব। ছেলে শ্রমিক নিয়োগ দেয়া হয় না, ঠিক আছে, এবং অভিজ্ঞ লোক চায়, এক্সপিরিয়েন্স ওয়ালা লোক চায়, তাদেরও কিন্তু চাকরি হয় না। আপনাদেরকে আমি আবারও বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম আলোচনা আমরা শুরু করতে চাই। কোয়ালিটিতে চাকরি নিতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স লাগে না, তবে বর্তমান সময়ে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি হয় না। ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের এই ভিডিও থেকে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাল্লাহ। 80 থেকে 90% অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে। এই 80 থেকে 90% অভিজ্ঞতা নিয়ে যদি আপনি গার্মেন্টসের গেটে যান চাকরি করার জন্য, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না, চাকরি তো হবে প্লাস আপনাদের বেতন সর্বোচ্চ গ্রেডে ধরা হবে, হাই স্কেলে বেতনটা ধরা হবে। তো ভাই, প্রথম কথাটা হচ্ছে যে আপনি যেহেতু অভিজ্ঞতা লাগবে না, সেক্ষেত্রে আপনাকে বেসিক কিছু জিনিস জানতে হবে, একদম বেসিক লেভেল থেকে জানতে হবে। বা ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু সময় করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। মনে করেন যে 15 থেকে 20 মিনিট ভিডিওটা হতে পারে, ঠিক আছে, আমি শিওর জানি না। এই 15 থেকে 20 মিনিটের আলোচনা দিয়ে যদি আপনাদের ভাগ্যটা পরিবর্তন হয়, তাহলে ভালো হবে না? সবাই একটু লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভিডিওটা প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বেসিক যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আমার ইতিপূর্বে বেশ কয়েকটা গার্মেন্টসের ভিডিও দেওয়া আছে, মানে ইউটিউবে, আপনারা সেগুলো হয়তো অনেকে দেখেছেন ইতিমধ্যে, আবার অনেকে দেখেন নাই। তবে এখন যে নিয়মটা সেটা আপডেট হয়েছে, অনেকটা আপডেট হয়েছে। এই আপডেট হওয়ার কারণে আপনাদের অনেক স্ট্রাগল করতে হবে। মনে করেন যে গার্মেন্টসে গেটের লোক নেবে 5 জন, কিন্তু লোক গেছে 100 জন। সেই 100 জনের মধ্য থেকে আপনাকে স্ট্রাগল করতে হবে, এবং এই 100 জনের মধ্যে কম্পিটিশন করে সেই কম্পিটিশন আপনাকে টিকে থাকতে হবে। ভাই, কথাগুলো একটু সিরিয়াসলি নেন প্লিজ, সবাই কথাগুলো একটু সিরিয়াসলি নেন। আমি বিশ্বাস করি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিওটা আমার ইউটিউবে যতদিন থাকবে বা ফেসবুকে আমার যতদিন থাকবে,
যত বছর থাকবে আপনারা কোথাও যে আটকাবেন না। যে কোনো গার্মেন্টসে হোক, প্যান্টের ফ্যাক্টরি হোক, শার্টের ফ্যাক্টরি অথবা গেঞ্জি ফ্যাক্টরি, বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিলাম, চাকরি করতে আপনারা পারবেন। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, না টেনে দেখেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রথম আলোচনা, প্রথমে যখন আপনি গার্মেন্টসে গেটে যাবেন, অবশ্যই আপনাদের যে জিনিসগুলো লাগবে সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, ভিডিওর শেষে আলোচনা করব। মূল আলোচনা হচ্ছে, যখন আপনি চাকরির জন্য যাবেন তখন তারা আপনাকে বেশ কয়েকটা প্রশ্ন করবে, বেসিক প্রশ্ন। ঠিক আছে, এই বেসিক প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। যদি বেসিক প্রশ্নের উত্তর আপনি না দেন, সাথে সাথে কিন্তু আপনি রিজেক্ট, আপনি চলবেন আমরা বাদ, কারণ এখানে লোকের অভাব নাই। আপনার কাছে হাই কোয়ালিটি, হ্যান্ডসাম, ভালো মেয়ে আছে, ছেলে আছে, তারা কিন্তু চান্স পেয়ে যাবে। এখন আপনার চেহারা দেখবে না, যখন আপনার এক্সপিরিয়েন্স থাকবে, অভিজ্ঞতা থাকবে, আপনি যখন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন, তাহলে দেখবেন যে আপনার চাকরি কনফার্ম। অনেকেই বলতে পারছেন, ভাই আজারে আলাপ বাদ দিয়ে ভিডিওটা শুরু করেন। এই আজারে আলাপটা না করলে আপনাদের কাজ হবে না। ভিডিওটা 2 সেকেন্ড দেখেন, 20 সেকেন্ড দেখেন, 1 মিনিট দেখেন, দেখে চলে যান। আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নেন, সেখানে আমার সুন্দর সুন্দর কমেন্ট, হাজার হাজার কমেন্ট আপনাদের মতো ভাই বোনেরাই কিন্তু করেছে। প্রত্যেকের চাকরি হয়েছে, কিছু কিছু হয়তো বা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো প্রথমে আপনাদের যে বিষয়টা, মনে করেন যে আপনি কোয়ালিটিতে চাকরি করতে যাবেন, আপনাকে একটু চালাক করতেছি আমি। আপনি চাকরি করেন নাই, অভিজ্ঞতা ছাড়া গার্মেন্টসে চাকরি হয়, কিন্তু ভিডিওটা দেখলে আপনাদের 90% এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যখন আপনার এক্সপিরিয়েন্স দেখাবেন, তখন কিন্তু আপনার চাকরিটা কনফার্ম হবে। নতুন লোক বর্তমানে নিতে চায় না ভাই, অনেক ঝামেলা আছে। যেহেতু বর্তমানে সমহারে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে গার্মেন্টসে, সমহারে ছেলে মেয়ে, তারা চাইবে যে ছেলেরা যাতে না ঢুকতে পারে। এই জন্য তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদেরকে করবে। কি কি প্রশ্ন করতে পারে, আজকের টপিকটা কিন্তু সেটার উপরে। ভিডিওটা লম্বা হবে, যদিও মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, তো বেসিক আলোচনা আমি একটু বাদ দিয়ে রাখলাম। তারা প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি কোন সেকশনে কাজ করতে চান বা কিসে চাকরি করতে চান। আপনি অনায়াসে বলে দিলেন যে আমি কোয়ালিটিতে চাকরি করতে চাই। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি আগে চাকরি করছেন? আপনি বলবেন যে হ্যাঁ, আপনি বলবেন যে আমি করছি। না বলবেন না, না বললে কিন্তু তখনই বাদ। তখন আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনি বলবেন আমি করছি, কিন্তু আপনি তো করেন না, আপনি জানেন। কিন্তু আজকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা প্র্যাকটিস করবেন বাসায় কয়েকবার যখন প্র্যাকটিস করবেন, আপনার মেমোরির ভিতরে সবকিছু ঢুকে যাবে ভাই। যা যা প্রশ্ন করবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আপনি বলবেন, সরাসরি স্ট্রেটলি করবেন যে আমি চাকরি করছি। জিজ্ঞেস করবে কত বছর চাকরি করছেন, মিনিমাম 2 বছর বলেন যে আমি 2 বছর চাকরি করছি। কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন, যে কোনো একটা ফ্যাক্টরির নাম আপনি বলে দিবেন। ঠিক আছে, জিজ্ঞেস করবে আপনি সুইংই করছেন না ফিনিশিংই করছেন না কাটিংই করছেন, বা জিজ্ঞেস করতে পারে আপনি কোন সেকশনে করছেন। আপনি বলবেন সুইং হলে সুইং করবেন, আর সুইং বললে অনেক অনেক ভালো হবে আপনাদের জন্য সুইং, কারণ সুইং থেকে অনেক কিছু শেখা যায়। তো সুইং রিলেটেড কিছু জিজ্ঞেস করবো আপনাকে, বা ফিনিশিং সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে। আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতেছি ভাই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, তো জিজ্ঞেস করতে পারে কোয়ালিটি অর্থ কি। কোয়ালিটি শব্দের অর্থ হচ্ছে গুণগত মান, গুণগত মান। আর যদি জিজ্ঞেস করে যে কোয়ালিটি কাকে বলে, আপনি প্রশ্ন কিন্তু এক প্রকার ঘুরে ফিরে বলতে পারে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে কোয়ালিটি কাকে বলে, আপনি বলবেন কোয়ালিটির অর্থ হচ্ছে গুণগত মান যাচাইকারী বা পরিদর্শনকারী। যে পণ্যের গুণগত মান যাচাই করে তাকে কোয়ালিটি বলে। বা জিজ্ঞেস করতে পারে কোয়ালিটি কাকে বলে। এই সম্পূর্ণ প্রশ্ন কিন্তু একই রকম, কিন্তু ঘুরে ফিরে আপনাকে প্রশ্ন করবে। ঠিক আছে, আপনাকে যখন আপনি বলবেন যে আমি কাজ করছি, তখন জিজ্ঞেস করতে পারে যে অল্টার বা সমস্যা কত প্রকার, অল্টার বা ডিফেক্ট কত প্রকার। অল্টারও তো সমস্যা, ডিফেক্টও তো সমস্যা। অল্টার বা ডিফেক্ট 3 প্রকার। ঠিক আছে, অল্টার বা ডিফেক্ট 3 প্রকার। কি কি? মাইনর, মেজর, ক্রিটিক্যাল। মাইনর, মেজর, ক্রিটিক্যাল। জিজ্ঞেস করতে পারে যে মাইনর মেজর কাকে বলে। বলবেন যে এই সমস্যা সাধারণত চোখে ধরা পড়ে না বা পণ্যের গুণগত মান নষ্ট করে না। আবারও শুনেন, যে সমস্যা সাধারণত পণ্যের গুণগত মান নষ্ট করে না বা চোখে ধরা পড়ে না, সেগুলোকে মাইনর সমস্যা বলে। মাইনর মানে ছোট্ট। ঠিক আছে, যেমন কি কি উদাহরণ দাও, যে আনইভেন স্টিচ, আনইভেন, তারপর যে আনকাট থ্রেড, লুজ থ্রেড, থ্রেড হতো সুতা। ঠিক আছে, আনকাট থ্রেড, লুজ থ্রেড এগুলো সুতা, মানে থিন স্পট বা ছোট্ট স্পট আর কি। এরপর জিজ্ঞেস করতে পারো যে মেজর অল্টার বা ডিফেক্ট কাকে বলে, মেজর ডিফেক্ট বা অল্টার কাকে বলে। আপনি বলবেন যে যেই সমস্যা সাধারণত চোখে ধরা পড়ে এবং পণ্যের গুণগত মান নষ্ট করে। যেই সমস্যা সাধারণত চোখে ধরা পড়ে, পণ্যের গুণগত মান নষ্ট করে, তাকে মেজর ডিফেক্ট বলে। কি কি কয়েকটা উদাহরণ দাও, যেমন স্কিপ স্ট্রিচ, ব্রোকেন স্ট্রিচ, ডাউন স্ট্রিচ, জয়েন স্ট্রিচ। স্ট্রিচ হতো সেলাই। ঠিক আছে, রয়েজ আউট, শর্ট স্টিচ, ফুয়ার টেনশন। কয়েকটা জিনিসের নাম আপনারা বলে দিবেন। ঠিক আছে,
জিজ্ঞেস করতে পারে ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে। ক্রিটিক্যাল অর্থ কি? চরম ত্রুটি। ক্রিটিক্যাল ডিফেক্ট অর্থ চরম ত্রুটি। তো আপনি বলবেন যে বায়ার নির্দেশিত সেফটি বাতিল কেমিক্যাল এবং স্টাইলিং মিস্টেক করলে বা স্টাইলিং অমান্য করলে যে ডিফেক্ট বা সমস্যা হয় সেটাই কিন্তু ক্রিটিক্যাল ডিফেক্ট। তো ক্রিটিক্যাল ডিফেক্ট কি কি? শার্ট বা প্যান্টের ভিতরে ইনসেক্ট বা পোকামাকড় থাকলে, তারপর যে শার্প স্টিচ মানে মানে ধারালো কিছু থাকলে, বা মানে শাড়ির ভিতরে কোনো প্রকার নিডেল বা ধাতব কোনো পদার্থ থাকলে, স্টাইলিং মিস্টেক, পিও নাম্বার মিস্টেক, RN নাম্বার মিস্টেক, CN নাম্বার মিস্টেক হলে। জিজ্ঞেস করতে পারে কয়েকটা প্রসেসের নাম বলো। আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কিসে কাজ করছেন, আপনি বলতে পারেন শার্টে কাজ করছি, বলতে পারেন প্যান্টে কাজ করছি, বলতে পারেন গেঞ্জিতে কাজ করছি। তো তারা জিজ্ঞেস করবে যে কয়েকটা প্রসেসের নাম বলেন শার্টের। তো শার্টে কয়েকটা প্রসেসের নাম কি? গেঞ্জি কয়েকটা প্রসেসের নাম কি? শার্ট মনে করেন যে গেঞ্জি বললাম, এটা হচ্ছে কলার, এটা হচ্ছে স্লিভ, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট প্লাকেট, ঠিক আছে, এটা হচ্ছে মানে সুরি হ্যাম, এটা হচ্ছে সাইড সিএম, ঠিক আছে। কয়েকটা প্রসেসের নাম বলে দিবেন। নিচেটা হচ্ছে হ্যাম, শার্টের কাপ, কলার, তারপর হচ্ছে পকেট জয়েন্ট, সাইড সিএম, শোল্ডার জয়েন্ট, ব্যাক জয়েন্ট, ঠিক আছে। বটম হ্যাম বলে দিবেন। প্যান্টের ওয়েস্ট ব্যান্ড, যেটাকে আপনার বেলবুর হেড বলা হয়, ওয়েস্ট ব্যান্ড, লুফ, জিপার জয়েন্ট, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, ব্যাগ ইউক, সাইড সিএম, ইন সিএম। কয়েকটা জিনিসের প্রসেসর আপনার নাম আপনারা বলে দিবেন। তারপর আমি যে স্ক্রিনে দিয়ে রাখলাম মানে শার্টের কয়েকটা প্রসেসর নাম, কোনটা কি, কোন অংশের কি নাম, প্যান্টের দিয়ে রাখবো এবং গেঞ্জির দিয়ে রাখবো। আপনি দেখে দেখে সেগুলো একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে। প্রয়োজন আমি যে কথাগুলো বলতেছি সেগুলো লিখে রাখেন, নোট করে রাখেন, আপনাদের কাজে আসবে। তারা আবার জিজ্ঞেস করতে পারে যে DSUর ফুল মিনিং কি। আপনি বলবেন ডিফেক্ট পার 100 ইউনিট, ডিফেক্টস পার 100 ইউনিট। 100টা পণ্যের মধ্যে, 100টা শার্টের মধ্যে বা 100টা গেঞ্জির মধ্যে বা 100টা প্যান্টের ভিতরে কতটা সমস্যা, ঠিক আছে। তো জিজ্ঞেস করতে পারে যে এটা কিভাবে বের করবেন, যে DSU কিভাবে ক্যালকুলেশন করেন। টোটাল ডিফেক্ট ইন্টু 100 ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি। টোটাল ডিফেক্ট ইন্টু 100 ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি। কিভাবে? মনে করেন যে আপনি 100 পিস গার্মেন্টস চেক করছেন, তার মধ্যে 5 পিস সমস্যা পাইছেন, তাহলে টোটাল ডিফেক্ট কত হইলো? 5টা। চেক করছেন কত পিস? 100 পিস, ভাগ দিবেন 100 দিয়ে। বুঝেন না কথাটা, আমি আবার বলি। টোটাল ডিফেক্ট ইন্টু 100 ডিভাইডেড টোটাল চেক কোয়ান্টিটি। তো চেক করছেন 100 পিস, আমি আগে বলেছিলাম। তো টোটাল ডিফেক্ট হলো 5টা। টোটাল ডিফেক্ট ইন্টু দিবেন 100, ঠিক আছে, 100 গুণ করবেন, ভাগ দিবেন টোটাল চেক কোয়ান্টিটি দিয়ে। চেক করছেন 100 পিস, তাহলে কিন্তু DSU সূত্রটা বের হয়ে যাবে। তারপর আমি যে উদাহরণস্বরূপ আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, ঠিক আছে। জিজ্ঞেস করতে পারে শ্রিনকেজের সূত্র কি। শ্রিনকেজ অর্থ কি বলে, শ্রিনকেজের অর্থটা কি? শ্রিনকেজ শব্দের অর্থ হচ্ছে সংকোচন বা প্রসারণ, সংকোচন বা প্রসারণ। শ্রিনকেজের সূত্র হচ্ছে বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ইন্টু 100 ডিভাইডেড বিফোর ওয়াশ, ঠিক আছে। তারপর জিজ্ঞেস করতে পারে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি। কোয়ালিটি অর্থ গুণগত মান, আর ইন্সপেক্টর অর্থ পরিদর্শন করা। কোয়ালিটি অর্থ গুণগত মান, আর ইন্সপেক্টর অর্থ পরিদর্শন করা। পণ্যের গুণগত মান পরিদর্শনকারীকে কোয়ালিটি ইন্সপেক্টর বলে। এরপরে জিজ্ঞেস করতে পারে গার্মেন্টস অর্থ কি। গার্মেন্টস অর্থ হচ্ছে পোশাক, গার্মেন্টস অর্থ হচ্ছে পোশাক। জিজ্ঞেস করতে পারে স্কিপ স্টিচ কাকে বলে। স্কিপ স্টিচ হচ্ছে স্কিপ মানে ফাঁকা, মানে সেলাই করার সাথে সাথে যদি কোনোটা স্কিপ বাদ মানে স্টিচ বাদ পড়ে বা সেলাই ফাঁকা হয়, ফাঁকা সেলাই হয়, তাকে স্কিপ স্টিচ বলে। ব্রোকেন স্টিচ কাকে বলে? যেমন কাটা বা সেরা সেলাইকে ব্রোকেন স্টিচ বলে। এরপর জিজ্ঞেস করতে পারে যে রয়েজ আউট কি, মানে কাঁচা বের হয়ে যাওয়া, সেলাই করতে গেলে কাঁচা বের হয়ে যাওয়াকে রয়েজ আউট বলে। ডাউন স্টিচ কি? সেলাই যেদিকে যাওয়ার কথা সেখান থেকে নিচে পড়ে যাওয়াকে ডাউন স্টিচ বলে। মনে রাখবেন, কথাগুলো একটু নোট করবেন। সবাই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। জিজ্ঞেস করতে পারে 5টি ফ্যাব্রিক ডিফেক্টের নাম বলো। 5টি ফ্যাব্রিক ডিফেক্টের নাম হচ্ছে নট, স্ল্যাব, ফেব্রিক ফল্ট, ফেব্রিক হোল, কালার কন্ট্রিবিউশন, কালার কন্ট্রামিনেশন, ফেব্রিক রান। নোট করে রাখবেন, কাজে আসবে। জিজ্ঞেস করতে পারে আয়রনের কয়েকটা ডিফেক্টের নাম বলো। মানে আয়রন করতে গেলে শার্ট, প্যান্ট, গেঞ্জি কি কি ডিফেক্ট বা সমস্যা হয়। একটা হচ্ছে ক্রিজ মার্ক আর একটা হচ্ছে শাইনি মার্ক, লিখে রাখেন। একটা হচ্ছে ক্রিজ মার্ক আর একটা হচ্ছে শাইনি মার্ক। জিজ্ঞেস করতে পারে কয়েকটা ওয়াশের নাম বলো। আমরা তো ফেব্রিকগুলো সাধারণত বা পোশাকগুলো ওয়াশ করে থাকি, তাহলে কয়েকটা ওয়াশের নাম বলো। যেমন গার্মেন্টস ওয়াশ, নর্মাল ওয়াশ, স্টোন ওয়াশ,
তারপর হচ্ছে এনজাইম ওয়াশ, আরো অনেক ধরনের ওয়াশ আছে, ঠিক আছে, অ্যাসিড ওয়াশ বলে দিবেন। জিজ্ঞেস করতে পারে মার্কার কত প্রকার, মার্কার বলে দিবেন 5 প্রকার। কি কি? গ্রুপ মার্কার, সলিড মার্কার, লে ওয়ে মার্কার, অল গার্মেন্টস ওয়ান ওয়ে মার্কার, সল্টি মার্কার। জিজ্ঞেস করতে পারে ফিউজিং কত প্রকার, ফিউজিং 2 প্রকার। কি কি? কটন ফিউজিং, 2 নম্বরে পেপার ফিউজিং। একটু লিখে রাখবেন মনে করে, লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। জিজ্ঞেস করতে পারে মেশিনে গ্যাস কেন ব্যবহার করা হয়। অনেকে বলবেন ভাই বিসিএস তে এত প্রশ্ন ধরে না, আপনি যে যে প্রশ্নগুলো বলতেছেন ভাই বিসিএস এত প্রশ্ন ধরবে না, গার্মেন্টসে যে প্রশ্ন ধরা হয় বিসিএস এত প্রশ্ন ধরবে না। আপনাকে টিকতে হবে, আপনার টেন্ডেন্সি থাকতে হবে আমি এগুলো মুখস্থ করে যাব, ধারণা নিয়ে যাব, আমাকে যে প্রশ্ন করা হোক না কেন আমি সেখানে টিকবো। আপনাদেরকে সবগুলো প্রশ্ন করবে না, আপনাদেরকে সবগুলো প্রশ্ন করবে না, কিন্তু কোন প্রশ্ন করবে সেটা তো আপনি জানবেন না। কমন যে প্রশ্নগুলো সাধারণত করে থাকে গার্মেন্টস, আমি সেইগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। মনোযোগ দিয়ে দেখেন, যদি আধা ঘন্টাও লাগে ভিডিওটা শেষ করবেন, শেষ পর্যন্ত প্রতিদিন 2 থেকে 3 বার দেখবেন, তারপরে গার্মেন্টসে গেটে দেবেন। চাকরি না হলে আমার কমেন্ট বক্স খোলা আছে, যে যার মতো করে কমেন্ট করে যেতে পারেন। মেশিনে গ্যাস কেন ব্যবহার করা হয়? মেশিনে গ্যাস ব্যবহার করা হয় মানে সেলাই করার সময় অ্যালাউন্স ঠিক রাখার জন্য গ্যাস ব্যবহার করা হয়। সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য গ্যাস ব্যবহার করা হয়। আমি আবারও শোনেন, গ্যাস কেন ব্যবহার করা হয়? সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য গ্যাস ব্যবহার করা হয়। জিজ্ঞেস করতে পারে শেডিং কি? শেডিং হচ্ছে একই কাপড়ের মধ্যে রঙের ভিন্নতা। আবারও শেডিং অর্থ হচ্ছে একই কাপড়ের মধ্যে রঙের ভিন্নতা। এখানে একটু সাদা, এখানে হালকা একটু ডিপ, এখানে একটু লাইট কালার, এখানে ডিপ কালার, একই ফেব্রিক, সেটাকে শেডিং বলা হয়, ঠিক আছে। জিজ্ঞেস করতে পারে মুকাপ অর্থ কি? মুকাপ অর্থ হচ্ছে নমুনা, মুকাপ অর্থ হচ্ছে নমুনা, অবশ্যই মনে রাখবেন। জিজ্ঞেস করতে পারে সিবিএম কি? সিবিএম অর্থ হচ্ছে কিউবিক মিটার, কিউবিক মিটার। তো এর সম্পর্কে একটু আলোচনা করি আপনাদেরকে, যে কার্টুনগুলো সাধারণত গাড়িতে লোড করা হয়, কত পিস লোড করতে পারবে ওই কার্গোতে ওই গাড়িতে, সেটাকে সাধারণত সিবিএম বলা হয়। তো সিবিএম কিভাবে বের করতে হয়? যেমন একটা কার্টুনের লেন্থ, উইডথ এবং হাইট, লম্বা চওড়া এবং উচ্চতাকে গুণ করতে হবে, এবং গুণ করতে হবে কতটা কার্টুন, তারপরে 10 লাখ দিয়ে ভাগ করতে হবে, তারপরে কিউবিক মানে সিবিএমটা বের হয়ে যাবে। মেজারমেন্ট টেপের অর্থ কি? মেজারমেন্ট টেপের অর্থ হচ্ছে পরিমাপকারী ফিতা, পরিমাপকারী ফিতা, মনে রাখতে হবে। জিজ্ঞেস করতে পারে নিডেল কত প্রকার? যেটা দিয়ে সেলাই করে নিডেল কত প্রকার? সাধারণত নিডেল আমরা 2 প্রকার বলে থাকি, বল পয়েন্ট এবং সাব পয়েন্ট। এই সাব পয়েন্টকে আবার বিভিন্ন ভাবে ভাগ করছে, ঠিক আছে, আরো অনেক ধরনের ভাগ করছে। আপনারা বলবেন 2টা, বল পয়েন্ট এবং সাব পয়েন্ট। সাব পয়েন্টকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। জিজ্ঞেস করতে পারে একটি জিফারে, প্যান্টের যে আমরা চেইন বলি যে জিফার, এটা সাধারণত জিফার বলা হয়, জিফারে কতটি অংশ থাকে? জিফারে 5টি অংশ থাকে। কি কি? রানার, ফুলার, স্টোপার, টিথ, জিফার টেপ। রানার, ফুলার, টিথ, স্টোপার এবং জিফার টেপ, মনে রাখবেন। জিজ্ঞেস করতে পারে জিফার কত প্রকার? কি কি? জিফার সাধারণত 3 প্রকার হয়, একটা হচ্ছে প্লাস্টিক জিফার, একটা হচ্ছে মেটাল জিফার, একটা হচ্ছে ব্যাফলুন জিফার। জিজ্ঞেস করতে পারে 1 ইঞ্চি সমান সমান কত সিএম? 1 ইঞ্চি সমান সমান 2.54 সিএম। 1 ইঞ্চি সমান সমান 2.54 সিএম। জিজ্ঞেস করতে পারে কয়েকটি পকেটের নাম বলো। স্কোয়ার পকেট, রাউন্ড পকেট, স্ল্যাব পকেট, ক্যাঙ্গারু পকেট, ঠিক আছে, হারমোনিয়াম পকেট। জিজ্ঞেস করতে পারে কয়েকটি মেশিনের নাম বলো। প্লেন মেশিন, ওভারলক মেশিন, কাঞ্চাই মেশিন, ফিট আপ দ্য মেশিন, তারপর হচ্ছে বাটন মেশিন, হোল মেশিন, স্ন্যাপ বাটন মেশিন, আইলেট হোল মেশিন। কয়েকটা মেশিন নাম বললে হয়ে যাবে, ঠিক আছে, সবাই নোট করে রাখতে পারেন, কাজে লাগবে। জিজ্ঞেস করতে পারে কয়েক প্রকার সুতার নাম বলো, যেমন কটন সুতা, পলিস্টার সুতা, লাইলন সুতা, সিলিকন সুতা, ঠিক আছে। তো বন্ধুরা জিজ্ঞেস করতে পারে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মেজারমেন্ট টেপ সম্পর্কে। তো জিজ্ঞেস করতে পারে মেজারমেন্ট টেপে, একটি মেজারমেন্ট টেপ সাধারণত কত ফিট? একটা মেজারমেন্ট টেপ সাধারণত 5 ফিট। জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট টেপে কয় ইঞ্চি থাকে? একটি মেজারমেন্ট টেপে 60 ইঞ্চি থাকে, মনে রাখবেন। জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট টেপে কত সুতা থাকে? একটি মেজারমেন্ট টেপে 480 সুতা থাকে।
লিখে রাখেন। জিজ্ঞেস করতে পারে একটি মেজারমেন্ট ট্যাপে কত মিলিমিটার থাকে, একটি মেজারমেন্ট ট্যাপে 1500 মিলিমিটার থাকে। এটা অবশ্যই মনে রাখবেন, জিজ্ঞেস 100% করবে। জিজ্ঞেস করতে পারে 1/8 সমান সমান কত সুতা, মানে 1/8 সমান সমান 1 সুতা, 1/4 2 সুতা, 3/8 3 সুতা, হাফ ইঞ্চি 4 সুতা, 5/8 5 সুতা, 3/4 6 সুতা, 7/8 7 সুতা, আর 8 মানে 8 সুতা সমান সমান 1 ইঞ্চি। অবশ্যই মনে রাখবেন, এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আপনাদেরকে, এটা ভালো করে বুঝবেন। যেমন জিজ্ঞেস করতে পারে যে 1 সিএম সমান সমান কত মিলিমিটার, 1 সিএম সমান সমান 10 মিলিমিটার। জিজ্ঞেস করতে পারে যে 1 ইঞ্চি সমান সমান কত সিএম, 2.54 সিএম। আমি কিন্তু আগে বলেছিলাম, ঠিক আছে। আসি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যেগুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে, যে কিউআই অর্থ হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর, এসপিআই অর্থ হচ্ছে স্ট্রিচ পার ইঞ্চি, তারপরে এসকেইউ অর্থ মানে স্টোর কিপিং ইউনিট, তারপর হচ্ছে এসপিএস হাই পয়েন্ট শোল্ডার। জিজ্ঞেস করতে পারে ইউপিসি ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, তারপরে ডিএসইউ এর ফুল মিনিং হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট, জিএসএম এর ফুল মিনিং হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। জিজ্ঞেস করতে পারে টিএলএস এর ফুল মিনিং কি, আপনি বলবেন ট্রাফিক লাইট সিস্টেম। জিজ্ঞেস করতে পারে একিউএল এর ফুল মিনিং কি, আপনারা বলবেন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। জিজ্ঞেস করতে পারে ওকিউএল এর ফুল মিনিং কি, আপনারা বলবেন অবজারভেশন কোয়ালিটি লেভেল। জিজ্ঞেস করতে পারে ডিটিএম এর ফুল মিনিং কি, আপনারা বলবেন ডাইং টু ম্যাচিং। জিজ্ঞেস করতে পারে সিবিএম এর ফুল মিনিং কি, বলবেন কিউবিক মিটার। জিজ্ঞেস করতে পারে ক্যাড ক্যাড এর ফুল মিনিং কি, কম্পিউটার এডাইড ডিজাইন, কম্পিউটার এডাইড ডিজাইন। তারপর জিজ্ঞেস করতে পারে আরপিএম কি, আপনারা বলবেন রেভলিউশন পার মাইলস। কেপিআই এর অর্থ কি হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর। এসওপি এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। কিউএমএস এর ফুল মিনিং হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। জিপিকিউ এর ফুল মিনিং কি, আপনারা বলবেন যে জিপিকিউ এর ফুল মিনিং অর্থ হচ্ছে গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। তারপর হচ্ছে ইপিজেড এর ফুল মিনিং কি, এক্সপোর্ট প্রসেসিং জোন। বিজিএমই এর অর্থ কি, বিজিএমইএ এর অর্থ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। জিজ্ঞেস করতে পারে বিকেএমইএ এর ফুল মিনিং কি, আপনারা বলবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। তারপর জিজ্ঞেস করতে পারে জিটিএম এর ফুল মিনিং হচ্ছে গার্মেন্টস টোটাল ম্যানেজমেন্ট। তারপরে এলপিএস, তারপর মানে এলপিএস অর্থ জিজ্ঞেস করতে পারে যে লোয়ার পয়েন্ট শোল্ডার। তারপর হচ্ছে আরএমজি রেডিমেড গার্মেন্টস। জিজ্ঞেস করতে পারে এওপি, আপনারা বলবেন অল ওভার প্রিন্ট। এই জিনিসগুলো যদি ভাই না জানেন, এই যে এখন যেগুলো নিয়ে আলোচনা করলাম সেটা যদি না জানেন চাকরি হবে না। এখন যেটা বললাম সেটা যদি না জানেন চাকরি কিন্তু হবে না। তো বন্ধুরা, এখন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে অফিসে সাধারণত আপনি চাকরি করবেন বা চাকরি নেবেন ভাবছেন, আপনি অবশ্যই সকাল 7:30টার মধ্যে সেখানে উপস্থিত থাকবেন, ঠিক আছে। সকাল 7:30টার মধ্যে উপস্থিত থাকতে হবে আপনাকে। আপনি যদি ছেলে মানুষ হন অবশ্যই ফর্মাল একটা চুলের কাটিং দিবেন, সুন্দর কাটিং, কোনো বং বাং বা মানে কিছু ফ্লাওয়ান দেয় না ওরকম কাটিং দেন না। টিকটক যারা করে ওরকম কাটিং দিলে আপনাকে জিজ্ঞেস করবেন আপনি চাকরি করতে আসছেন না, কি করতে আসছেন, ঠিক আছে। ফর্মাল ড্রেসে যাবেন, অবশ্যই গোলগোলা ফোলা কেউ পরবেন না, কলারওয়ালা গেঞ্জি অথবা শার্ট পরে ইন করে যাবেন। আপনার শার্টটা পুরান হোক, ফ্যান পুরান হোক, সমস্যা নেই, ইন করে যাবেন, ইন করে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে, আপনাদের ছবি লাগবে, আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগতে পারে, যাদের ভোটার আইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন নিয়ে যাবেন, ঠিক আছে। এবার নমিনির কাগজপত্র নিয়ে যাবেন, আপনাদের সার্টিফিকেটের ফটোকপি মূল কপি নিয়ে যাবেন, ঠিক আছে। এরপরে কি কাজ করতে হবে, আপনাদের মানি ব্যাগের মধ্যে কোনো নেতা কর্মী কোনো কিছু রাখবেন না, মানি ব্যাগ চেক করতে পারে। অনেকে আছে হাত মাত কাটে, মানে ফ্যামিলি সম্পর্কে যারা শাঁকা মাকা খায় তারা হাত পা কাটে, ওগুলা কাটার দরকার নেই, ওগুলা সাধারণত চেক করা হয় অনেক অফিসে। আপনার ফেস দেখলে যাতে বুঝতে পারে যে আপনি আসলে কাজ করতে আসছেন, এখানে কোনো প্রকার অন্য কোনো কাজ করতে আপনি আসেন নাই। এরপর তারা আপনাদের যে সার্টিফিকেটগুলো দেখবে, দেখার পরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি মানে আপনার কোয়ালিফিকেশন বলেন বা আপনি পড়াশোনা করেছেন তার ব্যাকগ্রাউন্ডটা বলেন। তারা বলবেন আপনি যদি এসএসসি পাস হন, তারা জিজ্ঞেস করবে এসএসসির ফুল মিনিং কি, আপনি বলবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। যদি জিজ্ঞেস করে যে আপনি কি পরীক্ষা পাস করেছেন, আপনার যদি বলা হয় যে এসএসসি, আপনি যদি বলেন এসএসসি তাহলে বলবে জিজ্ঞেস করবে এসএসসির ফুল মিনিং কি, আপনারা বলেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট।
যদি বিএ পাস করেন তাহলে ব্যাচেলর অফ আর্টস, এমএ করলে মাস্টার্স অফ আর্টস জিজ্ঞেস করতে পারে। আর অনেকে মাদ্রাসা থেকে যে যায় সাধারণত দাখিল পাস করে, আলিম পাস করে, তো সেই সম্পর্কে প্রশ্ন করে আসলে দাখিল অর্থ কি? দাখিল অর্থ প্রবেশ করা, আর আলিম অর্থ জ্ঞানী, আর ফাজিল অর্থ মহাজ্ঞানী। অবশ্যই এগুলো আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। আবার আপনাদেরকে কিছু বেসিক প্রশ্ন করবে যে যেমন আপনাদের নলেজটা সাধারণত কীরকম সেই সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বাংলাদেশের বিজয় দিবস কবে, 16 ডিসেম্বর কবে, ঠিক আছে, ভাষা আন্দোলন হয়েছিল কত সালে, এই সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারে। আবার আমাকে জিজ্ঞেস করতে পারে যে a+b হোল স্কয়ারের সূত্র জিজ্ঞেস করতে পারে, a - b হোল স্কয়ারের সূত্র জিজ্ঞেস করতে পারে, 2ab এর সূত্র, 4ab এর সূত্র জিজ্ঞেস করতে পারে। এগুলো একটু কষ্ট করে দেখে যাবেন, এটা হচ্ছে বেসিক, ঠিক আছে। একদম নতুন যারা তাদের জন্য, তাদেরকে কিন্তু সাধারণত জিজ্ঞেস করবে। ট্রান্সলেশন দিতে পারে যে দিন আনে দিন খায়, তারপর যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মরিয়া গেল, তারপর জিজ্ঞেস করে আমার একটি লাল কলম আছে, আমি সঠিক সময়ে গার্মেন্টসে প্রবেশ করি। এই সম্পর্কে কয়েকটা আপনাদেরকে ট্রান্সলেশন দিতে পারে, সেগুলো আপনারা বলে দিবেন। এবং আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আপনাদের বায়োডাটা লেখেন, আপনি আপনার নাম, বাপ মার নাম সব কিছু ইংলিশে লিখবেন, ঠিক আছে, আপনার গ্রাম ট্রাম সব কিছু ইংলিশে লিখবেন। আপনার মানে এগুলো সব কিছু দেওয়ার পরে আপনাকে তারা যাচাই বাছাই করবে যদি প্রশ্ন উত্তর পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আসলে এটাই ছিল মূলত আলোচনা। আমি এতক্ষণ পর্যন্ত যে বক বা আলোচনাগুলো করেছি, যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো জায়গায় আপনারা কিন্তু আটকাবেন না, আপনাদের চাকরি হয়ে যাবে ভাই। আপনার বাংলাদেশের কোথাও আটকাবেন না। ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন। এবং গার্মেন্টসে কীভাবে কাজ করে, মানে কোয়ালিটিটা কীভাবে কাজ করে, কীভাবে চেক করে, কীভাবে রিপোর্ট করে, সব বিষয় দেওয়া আছে। কোন প্রসেসের কোন নাম, কোন ডিফেক্ট বা ওয়াল্টারের কী নাম, সম্পূর্ণ বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি ওই ভিডিওগুলো দেখার পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জুয়েল। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।